বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, মাদার টেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত পদার্থবিজ্ঞান প্রথম পত্র অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন চৌধুরী, প্রভাষক পদার্থবিজ্ঞান, মাদার টেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ। আজকের পাঠ পরিচিতি, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায় ভেক্টর। আজকের পাঠের আলোচ্য বিষয় সমাকলন বা ইন্টিগ্রেশন কি, আংশিক অন্তরীকরণ, ভেক্টর অন্তরীকরণ অপারেটর, ভেক্টর রাশির বিয়োজন বা বিয়োগ। আমি তোমাদেরকে পূর্বের ক্লাসে ভেক্টর অন্তরীকরণ কি এবং ভেক্টরের অন্তরীকরণ কি এবং ভেক্টরের অন্তরীকরণ কি আলোচনা করেছি। সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সমাকলন বা ইন্টিগ্রেশন কি। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমরা যদি এই সমাকলন এবং অন্তরীকরণ বিষয়টা বুঝতে পারো তাহলে তোমরা আমি বলবো যে এটা আসলে একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিজ্ঞানের অনেক বিষয়ই অন্তরীকরণ এবং সমাকলনের সাহায্যে অনেক বিষয়ই ব্যাখ্যা করা হয়। তাই অন্তরীকরণ এবং সমাকলন বিষয়টা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাকলন হলো আসলে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। সমাকলনকে আমরা দুইভাবে সংজ্ঞায়িত করতে পারি। বলতে পারি যে সমাকলন হলো অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ আমরা অন্তরীকরণ করার পরে আমরা যে জায়গায় পৌঁছাই সেই জায়গা থেকে যদি আমরা পূর্বের অবস্থায় ফিরে আসতে চাই তাহলে আমাদের সমাকলন করতে হয়। সমাকলনকে অন্য আরেকটি ভাবে সংজ্ঞায়িত করা যায়। সেক্ষেত্রে বলা হয় আসলে যে আমরা যদি আসলে কোনো একটা ক্ষেত্রে যোগ করি সাধারণ গণিতের নিয়মে, সেই যোগটা যদি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যার যোগ হয় তাহলে সেক্ষেত্রে যে আমরা যোগফলটা পাবো সেই যোগফলটা পাওয়ার যে কি বলবো সূক্ষ্মতা বা সঠিকতা অনেকাংশে কম হবে। কিন্তু আমরা যদি ওইসব ক্ষেত্রে অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র যোগের ক্ষেত্রে আমরা সমাকলন সাহায্য নেই বা সমাকলনের সাহায্য করি তাহলে ওই যোগফলগুলা অধিকতর সঠিক পাওয়া যাবে বা ফলাফলটা অধিকতর সঠিক হবে। সেজন্য আসলে সমাকলন ব্যবহার করা হয়। যেমন আমরা যদি কোনো একটা গাড়ি ধ্রুব বেগে চলতে থাকে, আমরা পদার্থবিজ্ঞান আমরা যদি হিসাব করি যে কোনো একটা গাড়ি ধ্রুব বেগে চলছে এবং টি তার সময় দেওয়া থাকে, তাহলে টি সময় বস্তুটা অতিক্রান্ত দূরত্ব কত হবে সেটা আমরা এস ইকুয়াল টু ভিটি এই সমীকরণ ব্যবহার করে সহজেই বের করতে পারি। কিন্তু যদি গাড়িটার বেগ ধ্রুব না থাকে, অর্থাৎ সময়ের সাথে পরিবর্তিত হয় বা পরিবর্তন ঘটে, তাহলে এই ক্ষেত্রে আমরা এস ইকুয়াল টু ভিটি সমীকরণ ব্যবহার করে আমরা সরণ বা দূরত্ব নির্ণয় করতে পারবো না। এই ক্ষেত্রে আমাদের পরিবর্তনশীল বেগের ক্ষেত্রে আমরা কি করতে হবে, আমাদের সময়টাকে ক্ষুদ্র ধরতে হবে। অর্থাৎ যখন সময়ের পরিবর্তনটা ক্ষুদ্র অর্থাৎ ডেল্টা টি টেন্ডস টু 0 হবে তখন আমরা যে সরণ পাবো অর্থাৎ ক্ষুদ্র সময়ের সরণ এস ইকুয়াল টু ভি ইন্টু টি, অর্থাৎ এই ক্ষুদ্র সময়ের বেগটাকে ধ্রুব ধরা যাবে। কারণ বেগের পরিবর্তন অত্যন্ত কম হলে সময়ের পরিবর্তন অত্যন্ত কম হলে বেগের পরিবর্তনও কম হবে। সেক্ষেত্রে আমরা বেগটাকে ধ্রুব ধরতে পারবো এবং এই ক্ষেত্রে আমরা সরণ নির্ণয় করতে পারবো এস ইকুয়াল টু ভি ইন্টু টি দিয়ে, ডিটি দিয়ে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ক্ষুদ্র সরণ পাবো। এখন এই ক্ষুদ্র সরণগুলাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা মোট সরণ বের করতে পারবো। এই মোট সরণ বের করার একটা পদ্ধতি হলো সমাকলন।
অর্থাৎ এস ইকুয়াল টু ভি ডিটি, অর্থাৎ ডিএস ইকুয়াল টু আমরা যদি এস ভি ডিটি লিখি তাহলে এস ইকুয়াল টু আমরা ইন্টিগ্রেশন অফ ডিএস ইকুয়াল টু লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ ভি ডিটি, অর্থাৎ এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভি ডিটি দিয়ে আমরা পরিবর্তনশীল বেগের ক্ষেত্রে মোট সরণ হিসাব করতে পারি। যেমন এখানে বলা আছে যে এক্স এর কোনো অপেক্ষককে, এক্স এর কোনো অপেক্ষক, অপেক্ষক বলতে কি যে ফাংশন, অর্থাৎ এক্সটা যদি কোনো একটা কি অধীন চলকের ফাংশন হয়, এক্সটা যদি একটা স্বাধীন চলক হয় এবং এটা যদি কোনো অধীন চলকের সাথে একে অন্বয় করা যায়, অন্বয়ে সম্পর্কিত করা যায়, তাহলে এটা একটা ফাংশন হিসেবে দেখানো যাবে। সেক্ষেত্রে আমরা এক্স এর কোনো অপেক্ষককে এক্স এর সাপেক্ষে সমাকলন করতে হলে সেক্ষেত্রে আমরা যদি একে এক্স এর সাপেক্ষে যোগ করতে চাই তাহলে আমরা ইন্টিগ্রেশন করার পূর্বে মানে ইন্টিগ্রেশনের সময় আমরা ব্যবহার করব সাম অফ, এই চিহ্নটা ব্যবহার করতে হবে। এবং যেটা স্বাধীন চলক অর্থাৎ যেটা সাপেক্ষে ফাংশন, হ্যাঁ, যার ফাংশন তাকে ডিএক্স, অর্থাৎ ডিএক্সটা হলো এক্সটা হলো এখানে স্বাধীন চলক, অর্থাৎ একে ডিএক্স লিখতে হবে এবং এর পূর্বে ইন্টিগ্রেশন সাম অফ চিহ্ন দিলে তাহলে ইন্টিগ্রেশন করা যাবে। এবং আমরা যে অধীন চলক অর্থাৎ যেটা ফাংশন সেখানে এখানে লিখতে হবে, অর্থাৎ এক্স এর সাপেক্ষে ফাংশন অফ এক্স এর সমাকলনকে লিখতে পারি কি ফাংশন অফ এক্স ডিএক্স, ফাংশন অফ এক্স ডিএক্স। তাহলে এটা হলো এক্স এর সাথে সম্পর্কিত একটা অন্য একটা অধীন চলকের সেটা ফাংশন আর এটা হলো সাম অফ, এভাবে সমাকলন করা হয়। যেহেতু সমাকলন হচ্ছে ব্যবকলনের বিপরীত প্রক্রিয়া, তাই আমরা এফ এক্স ধরলাম ব্যবকলনের ক্ষেত্রে একটা ফাংশন ছিল, একে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, তাহলে ওই ফাংশনটা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ধরলাম আমরা নতুন একটা ফাংশন এফ এক্স পেলাম, তাহলে এফ এক্স কে অন্তরীকরণ করে আমরা কি পেলাম এফ এক্স, স্মল এফ এক্স। তবে এফ এক্স যেটা পেলাম সেটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো ফাংশন অফ ক্যাপিটাল এফ এক্স, অর্থাৎ সমাকলন করার পরে অন্তরীকরণ এর যে টার্মটা ছিল সেটাকে পাওয়া যায়, অর্থাৎ অন্তরীকরণ করে যে টার্মটা পাইছি সেটাকে সমাকলন করলে অন্তরীকরণ টার্ম পাওয়া যায়, অর্থাৎ ডি বাই ডিএক্স ফাংশন অফ এক্স ইকুয়াল টু এফ এক্স, আর এফ এক্স ডিএক্স সমাকলন করলে এফ এক্স পাওয়া যাচ্ছে। আচ্ছা, যেহেতু আমরা এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা হলে আমরা পূর্বের ক্লাসে দেখেছি যে এক্স স্কয়ারকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে 1 বাদ যায়, অর্থাৎ 2x হয় আমরা নিয়ম অনুযায়ী, অর্থাৎ dx করলে x স্কয়ার, তাহলে 2x হয়। তাই 2x কে যদি আমরা x এর সাপেক্ষে সমাকলন করি তাহলে কি পাবো, যেহেতু a কে অন্তরীকরণ করে 2x পাই, তো 2x কে সমাকলন করলে আমরা x স্কয়ার পাবো, অর্থাৎ ddx x স্কয়ার কি পেলাম 2x সমাকলন করে অন্তরীকরণ করলে, একে আমরা সমাকলন করব 2x dx, তাহলে এইটুকু হলো সমাকলন অংশ, সমাকলন করব 2x কে, তাহলে কি পাওয়া যাবে, তাহলে আমরা x স্কয়ার পাচ্ছি, ইকুয়াল টু কি লেখা যাবে x স্কয়ার। কিভাবে, অর্থাৎ আমরা 2টা যদি সামনে আনি, 2টা সামনে আনলে x dx পাচ্ছি, x dx x dx, তাহলে x dx, তাহলে এখানে 2x dx সমান আমরা কি লিখতে পারি x স্কয়ার, 2x dx, তাহলে x dx সমান আমরা কি লিখতে পারতেছি x স্কয়ার বাই 2, অর্থাৎ আমরা x স্কয়ার বাই 2 লিখতে পারতেছি। অর্থাৎ পাওয়ার 1 যোগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে। তাহলে x dx করলে আমরা পাবো x স্কয়ার বাই 2, এটাকে আমরা সমাকলন করে এটা পাই, আর এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে পাবো x dx। এখানে সমাকলনের কয়েকটা সূত্র দিয়ে আছে, যেমন আমরা dx এখানে যদি 1 হয় তাকে সমাকলন করি, 1 মানে হলো x টু দি পাওয়ার 0, তো x টু দি পাওয়ার 0 এটাকে যদি সমাকলন করি dx এর সাপেক্ষে
তাহলে x টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1, তাহলে x নিচে হবে 1 অর্থাৎ x। এখানে a u dx, এটা যদি ধ্রুবক হয়, এটা ফাংশন হয়, dx এর সাপেক্ষে সমাকলন করি তাহলে ধ্রুবক বাইরে আসবে আর ফাংশনটাকে সমাকলন করতে হবে, u dx হবে। তাহলে দুটো ফাংশন যদি যোগ আকারে থাকে এবং একে সমাকলন করার প্রয়োজন হয় তাহলে প্রত্যেকটা ফাংশনকে, যোগের ফাংশনকে আলাদা আলাদা লিখতে হবে, অর্থাৎ u dx প্লাস v dx। তাহলে x টু দি পাওয়ার m dx, একে যদি সমাকলন করার প্রয়োজন হয় তাহলে নিয়ম হলো পাওয়ারের সাথে এক যোগ করে ভাগ, অর্থাৎ x টু দি পাওয়ার m প্লাস 1 দ্বারা ভাগ করতে হবে। এইগুলি হলো নিয়ম। অর্থাৎ dx x কে যদি আমরা সমাকলন করি তাহলে এটাকে লেখা যাবে ln x, কারণ আমরা d dx কে অন্তরীকরণ করলে পাই 1/x, তাহলে 1/x কে সমাকলন করলে পাবো ln x। e টু দি পাওয়ার x dx কে আমরা যদি সমাকলন করি তাহলে কি পাওয়া যাবে, এটা গণিতের আরেকটা টার্ম, এটা গণিতে আছে বিস্তারিত। e টু দি পাওয়ার x dx কে সমাকলন করলে পাবো ex, কারণ আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েট করি ex ddx ex e টু দি পাওয়ার x করতাম তাহলে e টু দি পাওয়ার x পেতাম, এই কারণে e টু দি পাওয়ার x dx করলে ex পাওয়া যাবে। sin x dx, কারণ cos x এ যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে পাই sin x, আর sin x কে যদি আমরা dx এর সাথে ইন্টিগ্রেশন করি তাহলে পাই মাইনাস cos x। cos x dx কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় প্লাস sin x। tan x কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে ln sec x। এখানে বলে দেওয়া আছে u v হলো ফাংশন এবং x এর অপেক্ষক ফাংশন, এবং a ও m এখানে ধ্রুবক হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে বেগ সময়ের উপর নির্ভরশীল একটা ফাংশন হিসেবে দেখানো হয়েছে, এখানে ত্বরণ নির্ণয় করতে বলছে। তাহলে যদি ত্বরণ নির্ণয় করতে বলে তাহলে আমরা জানি ত্বরণের সংজ্ঞা হলো সময় সাপেক্ষে বেগের অন্তরীকরণ, অর্থাৎ d/dt। তাহলে বেগটাকে আমরা এইভাবে লিখছি এই, তাহলে এটা আমাদের অন্তরীকরণের সংজ্ঞা অনুযায়ী, তাহলে এটার সাপেক্ষে t এর যদি আমরা অন্তরীকরণ করি t কিউব কে, তাহলে যোগ থাকলে প্রত্যেকটাই আলাদা আলাদা হবে, দিয়ে দিতে হবে সূত্র অনুযায়ী, d/dt t কিউব i, d/dt t স্কয়ার j, d/dt t k। এখন এটাকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে এক বাদ যাবে, অর্থাৎ 3t স্কয়ার, এক বাদ দিলে 3 সামনে t স্কয়ার, তাহলে 3t স্কয়ার i। এটাকে করলে dt এর জন্য 2t j, এটাকে করলে 1k, তাহলে 3t স্কয়ার i প্লাস 2t j প্লাস k। এটি হলো ত্বরণ নির্ণয়। আচ্ছা, এবার আমরা দেখব আংশিক অন্তরীকরণ কি। আংশিক অন্তরীকরণ হলো যে একটি ভেক্টর একাধিক স্কেলার চলকের ফাংশন হতে পারে। তাহলে একটা ভেক্টর কি হতে পারে, একাধিক স্কেলার চলকের ফাংশন হতে পারে। এটা ফাংশন হতে পারে কিন্তু ওখানে অনেকগুলো চলক থাকতে পারে। তাহলে অনেকগুলো চলকের যদি কোনো একটা ফাংশন হয় সেক্ষেত্রে আমরা কি করি, এদের যে কোনো একটা চলকের সাপেক্ষে অন্তরীকরণ করার সময় বাকি চলকগুলোকে আমরা ধ্রুবক ধরে অন্তরীকরণ করি। অর্থাৎ ধরলাম কোনো একটা ফাংশন 2টা বা 3টা চলকের ফাংশন, তাহলে সেই ক্ষেত্রে যখন আমরা একে অন্তরীকরণ করতে যাব তখন এদের যে কোনো একটা অন্তরীকরণ করে বাকি দুইটাকে কনস্ট্যান্ট বা বাকি একটাকে কনস্ট্যান্ট করে নিতে হবে। এটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণ। যেমন ধরা যাক এ একটি ভেক্টর, 3টি চলকের ফাংশন, a ইকুয়াল a x y z, 3টা চলকের ফাংশন। এটা এর ভিতরে আছে x অক্ষ বরাবর অংশ, y অক্ষ বরাবর এবং z অক্ষ বরাবর অংশ আছে। তাহলে x এর সাপেক্ষে এর আংশিক অন্তরক হবে আমরা x এর সাপেক্ষে, তাহলে x এর সাপেক্ষে করলে a x এর অন্তরীকরণ আসবে, x চলকের অন্তরীকরণ আসবে। তাহলে এখানে যেহেতু x এর পরিবর্তন ঘটবে তাহলে আমরা x প্লাস ডেল x বৃদ্ধি ঘটবে, মাইনাস আগের অংশ বাদ দিব a x y z, বাকি y এবং z কে কনস্ট্যান্ট ধরা হয়েছে, ডিভাইডেড বাই ডেল x।
হ্যাঁ, অনুরূপভাবে ওয়াই এবং জেড এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে ওয়াই এবং জেড এর সাপেক্ষে, তাহলে ওয়াই এর সাপেক্ষে করলে ওয়াই হবে কি অন্তরীকরণ হবে যে এক্স এবং জেড ধ্রুব থাকবে। তাহলে ওয়াই কে অন্তরীকরণ করা হয়েছে, তাহলে এই ক্ষেত্রে এক্স এবং জেড কে ধ্রুব রাখা হয়েছে, ওয়াই এর অন্তরীকরণ বের করা হয়েছে। আর এখানে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করছি যখন, তখন এখানে এক্স এবং ওয়াই কনস্ট্যান্ট, জেড এর অন্তরীকরণ করা হয়েছে। যদি এর উচ্চতর ঘাতের আংশিক অন্তরজকে নিম্নরূপে লেখা হয়, যদি উচ্চতর ঘাত থাকে যেমন 2, 3 ঘাত থাকে, তাহলে ডেল স্কয়ার এ বাই ডেল্টা স্কয়ার এ বাই ডেল্টা এক্স স্কয়ার, তাহলে সেই ক্ষেত্রে ডেল্টা বাই ডেল্টা এক্স, তাহলে একটা অংশ ভিতরে থাকবে এবং একটা অংশ বাইরে থাকবে, যেহেতু উচ্চতর ঘাত দুইটা গুণ আকারে আছে, তাহলে এটাকে লেখা যাবে ডেল্টা এ বাই ডেল্টা এক্স। অথবা যদি ডেল্টা স্কয়ার এ বাই ডেল্টা ওয়াই স্কয়ার থাকে, তাহলে একটা অংশ বাইরে থাকবে, একটা অংশ ভিতরে লেখা যাবে। এখন এক্স আর ওয়াই যদি একসাথে থাকে, ডেল্টা এ স্কয়ার ডেল এক্স ডেল্টা ওয়াই, তাহলে এটাকে ডেল্টা বাই ডেল্টা এক্স ডেল এ বাই ডেল ওয়াই লেখা যাবে, অথবা এটাকে ডেল্টা বাই ডেল্টা ওয়াই ডেল্টা বাই ডেল্টা এক্স এ লেখা যাবে। অর্থাৎ ওয়াই সামনে অথবা পিছনে যে কোনো জায়গায় লেখা যাবে, চেঞ্জ করে লিখলে এটার মানের কোনো পরিবর্তন ঘটবে না। অর্থাৎ আংশিক অন্তরীকরণের বেলায় অন্তরীকরণ ক্রম কোনো ব্যাপার নয়, অর্থাৎ যেটা আগে বা পরে করলে এটার কোনো মানের কোনো পরিবর্তন ঘটবে না, যে কোনো একটাকে আগে রাখা যাবে, যে কোনো একটাকে পরে রাখা যাবে। এখন আমরা দেখবো যে ভেক্টর অন্তরীকরণীয় অপারেটর কি। এর আগে আমাদের জানতে হবে যে অপারেটর কি। অপারেটর হলো একটা গাণিতিক প্রতীক। যেমন আমরা গাণিতিক প্রতীক হলো কোনগুলা, যে প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইডেড, রুট ওভার, তারপরে রুট কিউব ইত্যাদি। এদের সাধারণ কোনো অর্থ নাই, কিন্তু এরা কোনো একটা রাশির পূর্বে বসে ওই রাশিকে অন্য রাশিতে রূপান্তর করতে পারে। এই জন্য এদেরকে বলি আমরা গাণিতিক প্রতীক বা চিহ্ন। এদের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এরা অন্য রাশিকে একটা রাশিকে অন্য রাশিতে রূপান্তর করতে পারে। আমরা দেখব যে আসলে অন্তরীকরণের ক্ষেত্রে এবং সমাকলনের ক্ষেত্রেও এরকম একটা অপারেটর আছে। অন্তরীকরণের ক্ষেত্রে অপারেটরটা হলো ডি বাই ডিএক্স, আর সমাকলনের ক্ষেত্রে অপারেটরটা হলো সাম অফ ডিএক্স। তদ্রূপ আরেকটা অপারেটর আছে, সেই অপারেটরটা আমরা এই গাণিতিক পদার্থবিজ্ঞানে অনেক ব্যবহার করে থাকি। সেটাকে বলা হয় ভেক্টর অন্তরীকরণ অপারেটর বা নাবলা বা নাবলা। এটাকে আমরা ডেল ভেক্টর দিয়ে লিখি, এটাকে এইভাবে লেখা হয়। এটা ব্যবহার করা হয় আমরা যখন আমরা ভেক্টরের গ্রেডিয়েন্ট আলোচনা করি, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। গ্রেডিয়েন্ট আসলে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে একটা বৃদ্ধির হার যখন নির্দেশ করে, তখন আমাদের গ্রেডিয়েন্ট নির্ণয়ের প্রয়োজন হয়। আর আমরা ডাইভারজেন্স ব্যবহার করি কোনো ক্ষেত্রে কোনো একটা ক্ষেত্র সংকুচিত হচ্ছে না প্রসারিত হচ্ছে সেটা বোঝার জন্য আমাদের লাগে ডাইভারজেন্স। এবং কার্ল ব্যবহার করি কোনো একটা ক্ষেত্র ঘূর্ণনশীল কি না অঘূর্ণনশীল কি, সংরক্ষণশীল না সংরক্ষণশীল, সেটা বোঝার জন্য আমাদের কার্ল প্রয়োজন হয়। সেসব ক্ষেত্রে আমরা আসলে এই অন্তরীকরণ অপারেটরটা ব্যবহার করে, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরটা ব্যবহার করে আমরা ক্ষেত্রটা কি ভেক্টর ক্ষেত্র না স্কেলার ক্ষেত্র, ক্ষেত্রটি কি ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল, ক্ষেত্রটি সংকুচিত হচ্ছে না প্রসারণ হচ্ছে, হ্যাঁ, এগুলি আলোচনার জন্য বা বোঝার জন্য আমাদের এই অপারেটরটা প্রয়োজন। এই অপারেটরটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা লিখতে পারি এইভাবে, ডেল ইকুয়াল টু আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড, অথবা ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে, সামনেও লেখা যায় পিছেও লেখা যায়। এটা হলো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে। এটা আমরা পূর্বের ক্লাসগুলোতে কিন্তু আয়ত একক ভেক্টর সম্পর্কে আলোচনা করা হয়েছে। তোমরা ওখানে এখন এটা আই জে কি এটা বুঝতে না পারলে সেখানে তোমরা ওই লেকচারটা দেখে নিতে পারো, যেখানে আয়ত একক ভেক্টর সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে এই অপারেটর দিয়ে আমরা কোনো জায়গায় গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল এগুলি বোঝার জন্য ব্যবহার করব। এটা আমরা পরের ক্লাসে
গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ভ আলোচনা করব। আমাদের এর পরবর্তী ক্লাস হলো ভেক্টরের বিয়োগ বা বিয়োজন। আমি পূর্বের ক্লাসে অবশ্যই বলেছিলাম, যখন আমি ভেক্টরের যোগ, বিয়োগ, গুণ আলোচনা করেছি, কিন্তু আমি ভেক্টরের বিয়োগ বা ভেক্টরের বিয়োগটা আমি আলোচনা করিনি। তখন বলেছিলাম যে আমি আমার সর্বশেষ ক্লাসটাতে আসলে এটা আলোচনা করব। এখন আমি এই ক্লাসের পরে হয়তো আরেকটা ক্লাস আছে আমার, সেই ক্লাস হলেই শেষ হয়ে যাবে। এই ক্লাস আমি ভেক্টরের বিয়োগ বা বিয়োজন আলোচনা করব। তাহলে ভেক্টরের বিয়োগ বা বিয়োজন, আসলে আমরা ভেক্টরের বিয়োগ বা বিয়োজন এটা এক ধরনের যৌগিক। যখন আমরা আপেক্ষিক বেগ নির্ণয় করি তখন আসলে আমরা ভেক্টরের বিয়োগ বা বিয়োজনটা ব্যবহার করে থাকি। এখন প্রশ্ন হতে পারে যে আপেক্ষিক বেগ আসলে কি? আপেক্ষিক বেগ হলো একটার সাপেক্ষে আরেকটার বেগ। যেমন দুটা ট্রেন যদি গতিশীল থাকে, দুটা ট্রেনের একটা ট্রেনে যদি তোমার বন্ধু থাকে আর একটা ট্রেনে যদি তুমি থাকো, দুটা ট্রেন যদি একই দিকে গতিশীল থাকে, একটা ট্রেন যদি তোমার বন্ধু যে ট্রেনে আছে তোমার সামনে থাকে এবং তুমি যদি পিছনে পিছনে গতিশীল হও, তাহলে তোমার বন্ধু যদি তোমাকে লক্ষ্য করে তোমাকে যে বেগে যেতে দেখবে, অর্থাৎ তোমার বন্ধুর সাপেক্ষে তোমার বেগ তুমি যদি নির্ণয় করে, তোমার বন্ধুর সাপেক্ষে তোমার বেগ নির্ণয় করে, তাহলে তোমাকে যে বেগে যেতে দেখবে, ট্রেনটাকে যে বেগে যেতে দেখবে, সেটা হলো সে ট্রেনের আপেক্ষিক বেগ। অথবা তুমি তোমার বন্ধুকে যে বেগে সামনে যেতে দেখবা গতিশীল অবস্থায়, সেই বেগটা হবে আপেক্ষিক বেগ। অর্থাৎ যখন আকাশ থেকে বৃষ্টি পড়ে, যখন বৃষ্টি পতিত হয়, তুমি যদি দৌড়াও বা একটা বেগে গতিশীল থাকো বা সাইকেলে আরোহণ করো, সাইকেলে চড়ে যাও বা কোনো একটা যানবাহনে চড়ে যাও, তখন এই বৃষ্টির বেগের সাপেক্ষে তোমার বেগের যে একটা বেগ তৈরি হবে, দুইটা মিলে যে লব্ধি বেগ, অর্থাৎ তোমার গতিশীলতার কারণে বৃষ্টির যে একটা বেগ, তুমি বৃষ্টিকে যে বেগে পড়তে দেখবা সেটা একটা আপেক্ষিক বেগে পড়তে দেখবা। এটা হলো আপেক্ষিক বেগ। এই আপেক্ষিক বেগ যখন আসে, আপেক্ষিক বেগ যখন নির্ণয়ের প্রয়োজন হয়, আপেক্ষিক বেগের লব্ধি নির্ণয়ের প্রয়োজন হয়, তখনই আসলে আমরা ভেক্টরের বিয়োগ বা বিয়োজনটা ব্যবহার করি। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা লক্ষ্য করো। এখানে এ এবং বি দুইটা ভেক্টর। এ ভেক্টর এ বরাবর গতিশীল, এ বরাবর এ ভেক্টর দিকে এটা, বি ভেক্টরের দিকে এটা। তো এটা যদি আমরা এ এবং বি ভেক্টরকে এ প্লাস বি অর্থাৎ যোগ করতে চাইতাম, তাহলে একটা সামুদ্রিক অঙ্কন করে, এর কর্ণ অঙ্কন করে, তাহলে এই সামুদ্রিকের কোণ আমরা সহজেই সামুদ্রিক সূত্র ব্যবহার করে এই দুইটা ভেক্টরের যোগফল বা লব্ধি নির্ণয় করতে পারতাম। আমি পূর্বের ক্লাসে এই সামুদ্রিক অঙ্কন করে লব্ধিটা নির্ণয় করেছিলাম যে r √p² + q² + 2pq cos আলফা। এখানে আলফা ছিল এ এবং বি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ। কিন্তু এই ক্ষেত্রে আমি নির্ণয় করতে চাচ্ছি যে দুইটা ভেক্টরের বিয়োগ, অর্থাৎ a প্লাস বি না নির্ণয় করে আমি a মাইনাস বি অথবা b মাইনাস a নির্ণয় করতে চাই। অর্থাৎ একটা থেকে আরেকটা বাদ দিলে কি হবে? তো আমি এখানে চিত্রে আমি b মাইনাস a যদি করতে চাই, b মাইনাস a, তাহলে যেটাকে মাইনাস a করবা সেটার সাপেক্ষে নির্ণয় করব, তার মানে অর্থাৎ a এর সাপেক্ষে b এর বেগ নির্ণয়। আর যদি a মাইনাস b করি, তাহলে যাকে মাইনাস করব তার সাপেক্ষে অর্থাৎ b এর সাপেক্ষে a এর বেগ নির্ণয়। তাহলে আমি নির্ণয় করতে চাচ্ছি b এর সাপেক্ষে a এর বেগ নির্ণয়। তাহলে b এর সাপেক্ষে যদি a এর বেগ নির্ণয় করতে চাই, তাহলে a কে তার ঋণাত্মক দিকে অর্থাৎ তার বিপরীত দিকে আরেকটা ভেক্টর অঙ্কন করে নিতে হবে। তাহলে a এর বিপরীত দিকে বা ঋণাত্মক ভেক্টরটা হলো মাইনাস a। a এর দিকের বিপরীত দিকের ভেক্টর বা a এর ঋণাত্মক ভেক্টর হলো মাইনাস a। এখন a যদি মাইনাস a ভেক্টর হয় আর b যদি এদিকে হয়, ক্রিয়াশীল হয়, তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি ধরলাম c। অর্থাৎ এখন b প্লাস b ভেক্টর এদিকে, মাইনাস a ভেক্টর এদিকে, তাহলে এটা ও কিউ ভেক্টর, এটা হলো ও আর ভেক্টর। এই দুটা ভেক্টরের লব্ধি হলো OS অর্থাৎ c ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। তাহলে এটার যদি আমি লব্ধি নির্ণয় করতে চাই, তাহলে এটা একটা সামুদ্রিক অঙ্কন করে এই লব্ধিটা নির্ণয় করতে হবে। তাহলে এই কর্ণ বা c যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে আমি লিখতে পারবো পূর্বের সূত্র অনুসারে যে a স্কয়ার মানে a ভেক্টরের উপরে স্কয়ার প্লাস b স্কয়ার a ভেক্টরের উপরে স্কয়ার প্লাস 2ab অর্থাৎ 2ab এবং এই দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত গুণ অর্থাৎ b এবং মাইনাস a ভেক্টরের অন্তর্ভুক্ত গুণ। b এবং মাইনাস a ভেক্টরের অন্তর্ভুক্ত কোণটা কত হবে? যেহেতু
এ এবং প্লাস বি এবং প্লাস এ ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ আলফা, তাহলে বি এবং মাইনাস এ ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ হবে কত? যেহেতু আমরা জানি এটা একটা সরল কোণ, এই সরল কোণ থেকে যদি আলফা বাদ দেই তাহলে বি এবং মাইনাস এ ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ পাওয়া যাবে, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস আলফা, 180 ডিগ্রি মাইনাস আলফা বি এবং এ ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ। তাহলে এটা হলো বি এবং তাহলে এটা লব্ধি আমি নির্ণয় করতে পারবো। এখন যদি আমি সি ভেক্টরকে অর্থাৎ এই লব্ধি ভেক্টরটা মাইনাস এ ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ আছে লব্ধিটা tan থিটা বের করতে চাই, তাহলে আমি ধরলাম যদি এই কোণটা থিটা হয় তাহলে এই কোণটা আমি কত লিখতে পারবো? তাহলে 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে ধরে নিলাম আমি 180 ডিগ্রি মাইনাস থিটা, tan 180 ডিগ্রি মাইনাস থিটা। তো তোমরা লব্ধি নির্ণয়ের সূত্র থেকে জানো যে tan থিটা ইকুয়াল আমরা লিখি sin আলফা বাই cos আলফা। তাহলে এখানে আলফা হলো বি এবং মাইনাস এ ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ অর্থাৎ পাই মাইনাস আলফা। তাহলে উপরে লিখবো sin পাই মাইনাস আলফা, নিচে লিখবো cos পাই মাইনাস আলফা। তো তোমরা লব্ধি নির্ণয় দিক নির্ণয়ের সূত্র থেকে জানো যে যেটার সাথে আমরা লব্ধির উৎপন্ন কোণ দেখাই সেটা থাকবে আলাদা এখানে, এবং বাকি যেটার সাথে উৎপন্ন কোণ দেখাইনি সেটা থাকবে এখানে। অর্থাৎ তাহলে এখানে আসবে এ, এখানে আসবে বি, আর উপরে এখানে আসবে বি। এখন আমি যদি বি ভেক্টরের সাথে অন্তর্ভুক্ত কোণ দেখাতে চাই লব্ধি, তাহলে আমি ধরলাম tan থিটা প্রাইম। তাহলে সেক্ষেত্রে sin আলফা বাই cos আলফা একই রকম। তাহলে sin আলফা এখানে কত? পাই মাইনাস আলফা, আর cos পাই মাইনাস আলফা। তাহলে উপরে লিখবো নিচে লিখবো বি প্লাস এ ইন্টু cos পাই মাইনাস আলফা, এবং উপরে আবার কি আসবে? এ আসবে, এ sin পাই মাইনাস আলফা। তোমরা এটা বুঝতে সমস্যা হলে সামুদ্রিক সূত্রটা আবার তোমরা দেখতে পারো ভেক্টরের যোগের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এবার আমরা আপেক্ষিক বেগ যে বিষয়টা সেটার ক্ষেত্রে ভেক্টরের বিয়োগ ব্যবহৃত হয়। যেমন এ ও বি এর বেগ যথাক্রমে ভি এবং ভিবি। এখানে একটা চিত্র দেওয়া আছে, ধরো এখানে একটা কি আছে, এটা ধরো একটা বিমান ভি এর বেগে গতিশীল, এখানে একটা বিমান আছে ভিবি বেগে গতিশীল। তাহলে এখন আপেক্ষিক বেগ নির্ণয় করব কার সাপেক্ষে? ধরলাম এ কে কত বেগে যেতে দেখবে, তাহলে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, তাহলে যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ ভিবি মাইনাস ভিএ। অর্থাৎ তাহলে ভিএ কে কি করতে হবে? তার উল্টা বিপরীত দিকে আরেকটা ভেক্টর অর্থাৎ ঋণাত্মক ভেক্টর অঙ্কন করতে হবে। তাহলে ভিবি হলো এদিকে, মাইনাস ভিএ হলো এদিকে, তাহলে লব্ধি হবে এদিকে। অর্থাৎ ভিএ অর্থাৎ এর সাপেক্ষে বি এর যে আপেক্ষিক বেগটা সেটা হবে ভিবি মাইনাস ভিএ এর দিকে, অর্থাৎ ভিবি মাইনাস ভি এর দিকে গতিশীল থাকবে সেটা, এটা হবে তার আপেক্ষিক বেগ। এখানে একটা বৃষ্টি ছাতার একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে, তোমরা বাসায় এটা দেখবা যে বুঝতে পারো কিনা। আমি না বুঝতে পারলে কমেন্টস করে জানাবে। পরবর্তী ক্লাসে আমি এই গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে, পরের ক্লাসে। পরবর্তীতে আরেকটা মানে ক্লাস হবে থিওরিটিক্যালি ক্লাস, থিওরির উপরে, এরপরে গাণিতিক সমস্যাগুলো দেখানো হবে। সবাই আশা করি ক্লাসগুলো দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।